আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহেই শুরু হবে 12 থেকে 17 বছর বয়সীদের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া, থাকতে হতে পারে বেশ কয়েকদিন। ডিবি কার্যালয়ে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশের মুখোমুখি করা হতে পারে ভুয়া অতিরিক্ত সচিব কাদেরের। এবং 2 বছর বন্ধ থাকার পর ড্রাইভিং লাইসেন্স সরবরাহ শুরু, এসএমএস ছাড়া ভিড় না করার অনুরোধ বিআরটি এর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চলতি সপ্তাহে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক এবিএম খুরশিদ আলম। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এই তথ্য জানান। টিকা নিতে নিবন্ধন করতে হবে স্কুলের মাধ্যমে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বয়স্কদের পর এবার শিশুদেরকেও করোনার টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করে এই টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেও নেওয়া যাবে টিকা। সার্ভাইভার কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। আমরা কয়েকটা জায়গা ঠিক করেছি, এখনও আমরা ফিক্সড করি নাই কোত্থেকে শুরু করব। বাচ্চাদেরটা আপাতত আমরা স্কুলের মাধ্যমেই করব। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। আপনাদের তাপমাত্রা সহ নানা জটিলতার কারণে দেশের 21টি স্থান আপাতত ফাইজার টিকা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। এ কারণে প্রাথমিক পর্যায়ে সব জেলার শিক্ষার্থীরা এ টিকা পাচ্ছেন না। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেওয়া হয়েছে বিভিন্ন দেশে, আমরাও ফাইজার ভ্যাকসিনটা দেব। যে সমস্ত জায়গাগুলোতে ফাইজার ভ্যাকসিন নেওয়া যাবে সেরকম 21টা কেন্দ্র আমরা সারা দেশে ঠিক করেছি যেখানে নেওয়া সম্ভব। আপনারা জানেন ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেওয়া যায় না। শিক্ষার্থীদের টিকা স্ব প্রতিষ্ঠানে দেয়া হবে কিনা এ বিষয়টি স্পষ্ট না করলেও টিকার জন্য আলাদা কেন্দ্র থাকবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন পুরুষ এবং 4 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,713 জনে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই 6 জন। এছাড়া চট্টগ্রামে 4 জন, খুলনায় 2 জন এবং বরিশাল ও রংপুরে 1 জন করে মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 22,924 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 543 জন। শনাক্তের হার 2.53 এ সময় সুস্থ হয়েছেন 701 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে বাবরের জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত 26,42,000 টাকা সহ তার প্রাইম ব্যাংকের গুলশান শাখার 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। শফিউল ইসলাম সুজনের রিপোর্ট। বিচার শুরুর 1 যুগেরও বেশি সময় পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় দিল বিচারিক আদালত। এর আগে কারাগার থেকে বাবরকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম বেলা 11:30টার দিকে বাবরের উপস্থিতিতে রায় দেন। দুর্নীতি মামলার 2টি ধারায় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে 8 বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
তবে এই দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। ঢাকার দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এ-2 এবং 27-এর 1 ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তো ধারায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের 27-এর 1 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান বাবরের আইনজীবী। অ্যাসেট এবং লায়াবিলিটির যে পার্থক্যটা সেটি আমার মনে হয় যে আদালতের রায়ে এটি বোধহয় উনি পরিষ্কার করতে পারেন নাই। সেই কারণে এই অংশে যে উনি শাস্তি দিয়েছেন সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই সংক্ষুব্ধ এবং আমাদের যে আসামি জনাব লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ওই বছরের 16 জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বাবরের বিরুদ্ধে 7,05,896 টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ আনা হয়। তিনি দুদকে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। 2007 সালের 28 মে যৌথ বাহিনীর হাতে আটক হন বাবর। এর মধ্যে অল্প কিছু দিনের জন্য জামিনে মুক্ত ছিলেন তিনি। 1 দশক ধরেই তিনি কারাগারে রয়েছেন। এরই মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা ও 10টা অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। বিচারক অসুস্থ থাকায় রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে 2 শিক্ষার্থীকে ধর্ষণের মামলার রায় পিছিয়েছে। রায় ঘোষণার জন্য এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ঠিক করেনি আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর ভারপ্রাপ্ত বিচারক এই আদেশ দেন। গত 3 অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আদালত দিন ঠিক করেন। একই সাথে জামিনে থাকা 5 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। 2017 সালের 28 মার্চ বন্ধুর সাথে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন 2 বিশ্ববিদ্যালয় ছাত্রী। 6 মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাইম আশরাফ ও সাদমান সাকিব সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ছাত্রী। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে হাসপাতালে পৌঁছানোর পর মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। গত কয়েকদিন ধরে জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বেগম জিয়া। দলীয়ভাবে এবং তার চিকিৎসকদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে বেগম জিয়াকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। 10 এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতা দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 2 মাসের বেশি হাসপাতালে থাকার পর 19 জন বাসায় ফেরেন তিনি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। মইন, খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। 4টার দিকে বেগম খালেদা জিয়া, যেটি আমরা আমাদের দর্শকদের জানিয়েছি, 4টার দিকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই আসলে ওনার নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো এখনও চলমান রয়েছে এবং সর্বশেষ যেটি আমরা জানিয়েছি যে ওনার যে মেডিকেল বোর্ড, ওনার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের তত্ত্বাবধানেই মূলত ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে এখানে ভর্তি করা হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে এবং পরীক্ষা নিরীক্ষাগুলো হওয়ার পরই আসলে বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার ধাপ কোনটি হবে বা কোন দিকে চিকিৎসকরা বেশি নজর দেবেন বা ওনার শারীরিক সমস্যাগুলো কি সেগুলো সম্পর্কে আসলে বিস্তারিত জানা যাবে বলে আমরা চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং বেগম খালেদা জিয়া, আপনাকে জানাতে চাই যে গত কয়েকদিন ধরেই দলীয় সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি জ্বরে আক্রান্ত রয়েছেন এবং ওনার আরও শারীরিক বেশ কিছু সমস্যা নতুন করে দেখা দিয়েছে। তারপরেই মূলত কয়েকদিন
ধরেই আসলে শোনা যাচ্ছিল যে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে আনা হতে পারে এবং আজকে সর্বশেষ ওনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বেগম খালেদা জিয়াকে আসলে হাসপাতালে আনা হয়। যদিও এখন পর্যন্ত দলের পক্ষ থেকে বা ওনার চিকিৎসক যারা রয়েছেন, যারা মূলত ওনার দেখভাল করছেন, তারা আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কোনো কিছু জানাননি যে বেগম খালেদা জিয়াকে আসলে এখানে কতদিন থাকতে হবে বা চিকিৎসার ধাপটা কি, ওনার শারীরিক অবস্থাটা কি, সেটা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাননি। তারপরেও আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া, আপনি যেমনটি আমাদের দর্শকদের জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়া এপ্রিল মাসে করোনা আক্রান্ত হওয়ার পরে উনি কিন্তু প্রায় 2 মাস 54 দিনের মতো এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপরে জুন মাসে উনি বাসায় ফেরত যান। এই জুন মাস থেকে প্রায় আজ পর্যন্ত প্রায় 4 মাস সময় অতিবাহিত হয়েছে। এই সময়ে কিন্তু ওনাকে আর ওনার যে শারীরিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো তেমনভাবে সেগুলো আর করা হয়নি। এর ফলে আসলে ওনার চিকিৎসার যে ধাপটি সেটি কিন্তু উনি করোনা আক্রান্ত হওয়ার পোস্ট কোভিড যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলোর পরবর্তী আসলে আর ট্রিটমেন্টগুলো আসলে অনেকটা থেমে গিয়েছিল। এর ফলে আজকে নতুন করে উনি আবার অসুস্থ হওয়ার পরেই মূলত ওনাকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো চিকিৎসকরা পরবর্তী আমাদেরকে জানালে আমরা হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। তবে এতটুকু আপনাকে বলতে পারি, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে হয়তো আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। অর্পা, ধন্যবাদ মঈন আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী মঈন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন। সরকার সার্চ কমিটির নামে নিজেদের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করবে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুলের ভাষায় বর্তমানে দেশে খারাপ শাসন চলছে। আজকে এরা নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছে। আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনার যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। আপনার কমিশনার মাহবুব তালুকদার সাহেব সত্য কথা কিছু বলেছেন, এই জন্য এখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আসেন, জনগণের সঙ্গে আছেন, একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন। দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। বিএনপি গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি নয়, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে সংবিধান ও জনগণ। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তথ্য গোপন করে যারা বিতর্কিতদের নাম পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। কাজে 90-এর গণ অভ্যুত্থান এখনো হবে এমন রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নেই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। মুসা বিন শমশের উপদেষ্টা দাবিদার ভুয়া অতিরিক্ত সচিব পরিচয় দানকারী কাদেরের মুখোমুখি করা হতে পারে। এর আগে স্ত্রী ও ছেলে জুবেরি হাজ্জাজকে সাথে নিয়ে ডিবি কার্যালয়ে আসেন মুসা। ধর্মীয় মৌলবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত তথ্য প্রচার করে সংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা দাবি করেন হিজবুত তৌহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিলেও নিষিদ্ধ ও কালো তালিকাভুক্ত সংগঠন হিসেবে হিজবুত তৌহিদের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাজধানীর সেগুন বাগিচায় দক্ষিণ এশিয়ায় ধর্মান্ধতার উত্থান শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনটি এসব কথা বলে। এ সময় শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় হিজবুত তৌহিদ।
চলতি বছর বজ্রপাতে 329 জন মারা গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। এছাড়া এবছর নদী ভাঙনে 9,445টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। সকালে সচিবালয়ে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী জানান, বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে এরই মধ্যে 476 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। এর মধ্যে জনগণকে সচেতন করা ছাড়াও বজ্রপাতের পূর্বাভাস দেয়া, আশ্রয়কেন্দ্র তৈরির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য দুর্যোগ প্রশমনে সফলতা আসলেও ভূমিকম্প মোকাবেলায় এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। পঞ্চম দিনের মতো শুরু হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে দলটি। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স সরবরাহ। প্রথম ধাপে দেয়া হবে আটকে থাকা প্রায় 12.5 লাখ লাইসেন্স। আগামী 6 মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করা হবে। তবে SMS ছাড়া কাউকে ভিড় না করার অনুরোধ জানিয়েছে BRTA। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। প্রায় 2 বছর ধরে দেশে বন্ধ ছিল BRTA-র ড্রাইভিং লাইসেন্স সরবরাহ। এ কারণে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ড্রাইভিং লাইসেন্স পাননি প্রায় 12.5 লাখ চালক। অস্থায়ী অনুমতিপত্র নিয়ে এতদিন গাড়ি চালিয়েছেন তারা। BRTA এবং সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি BMTF এর যৌথ উদ্যোগে অবসান ঘটল ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রাপ্তির দীর্ঘসূত্রিতার। এদিকে স্মার্ট কার্ড হাতে পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা। না, অনেক ভালো লাগতেছে, যেটা হচ্ছে যে আপনার কার্ডটা পাইছে, স্মার্ট কার্ড। SMS আসলো যে কার্ড চলে আসছে, তো আজকে আসলাম, ফাইনালে কার্ডটা পেয়ে গেলাম। চিন্তায় ছিলাম যে পাবো কি পাবো না, যাই হোক বছরখানি পরও আমি কার্ড হাতে পেলাম, এই তো খুশি এখন। BRTA সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুব-ই রব্বানী জানান, ড্রাইভারদের স্মার্ট কার্ড সব কেন্দ্রে পৌঁছে গেছে। 6 মাসের মধ্যে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করা হবে। প্রতিদিন যে লাইসেন্সগুলো তারা প্রিন্ট করবে সবগুলো কুরিয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট আউটলেটগুলোতে, অর্থাৎ আমাদের যে ফিল্ড অফিস আছে সেগুলোতে পৌঁছায় দেবে। ইতিমধ্যে গতকালকার লাইসেন্স আমরা মিরপুরে পাঠিয়ে দিয়েছি এবং একই সাথে আমরা গ্রাহকদেরকে SMS এর মাধ্যমে অবহিত করছি তারা যেন কোনো রকমভাবে হয়রানি না হয়, সেই জন্য আমরা তারিখ উল্লেখ করে দিয়ে তাদেরকে বলতেছি আপনার লাইসেন্স রেডি আছে, আপনারা এটা সংগ্রহ করুন। SMS পাওয়া সাপেক্ষে যিনি যে অফিসে লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাকে সেই অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে হবে। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা চক্রের মূল হোতাসহ 5 জনকে ঢাকা ও জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব। এই চক্রটি কিডনি বেচে 15 থেকে 20 লাখ টাকা পেলেও ডোনারকে দিত মাত্র 2 লাখ টাকা। আর এজন্য টার্গেট করা হতো গরিব ও অসহায় মানুষকে। র্যাবের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন গ্রেফতারকৃতরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা চক্রের মূল হোতা শাহরিয়ার ইমরানের নেতৃত্বে রয়েছে 20 সদস্যের প্রতারক চক্র। ইমরান আবার 2টি পেজের অ্যাডমিন। একটির নাম বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট চিকিৎসা সেবা এবং অপরটি কিডনি লিভার চিকিৎসা সেবা। দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ চিহ্নিত করে তাদের অর্থের বিনিময়ে কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার হতে উদ্বুদ্ধ করত এই চক্র। এক পর্যায়ে কিডনি দাতাকে পাঠানো হতো প্রতিবেশী দেশ ভারতে। প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীর কাছে 15 থেকে 20 লাখ টাকা নিলেও কিডনি ডোনারকে 3 থেকে 4 লাখ টাকা দেওয়ার কথা বলে দিত মাত্র 2 লাখ টাকা। চক্রটি এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে কিডনি বিক্রির জন্য ভারতে পাচার করেছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানায় র্যাব। জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই চক্রের অন্যতম হোতা শাহরিয়ার ইমন, যেই ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, এবং আরও 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আরও জানান, কিডনি বেচাকেনা চক্রের সদস্যদের সঙ্গে দেশীয় কোনো হাসপাতাল বা ক্লিনিকের জড়িত থাকার তথ্য তারা পাননি।
তবে তারা পার্শ্ববর্তী দেশের কোন হাসপাতালে ও ক্লিনিকে কিডনি প্রতিস্থাপন করত রিমান্ডে জিজ্ঞাসাবাদে তা জানা যাবে। গ্রেপ্তারকৃতরা আমাদেরকে বলেছেন যে তাদের পুরো ট্রান্সপ্লান্টেশনের যে কাজটি তারা করে থাকে পুরোটাই পার্শ্ববর্তী দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে করে থাকে। যাকে কিডনি দিবে বা যে কিডনি নিবে তাদের মধ্যে যে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় এই ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে করে থাকে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরও জানান, অভিযানে ভুক্তভোগী কিডনি দাতাদের 4টি পাসপোর্ট, মেডিকেল ভিসা সম্পর্কিত বেশ কিছু কাগজপত্র, 5টি মোবাইল ফোন ও দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতি বছর 270 টাকা প্রিমিয়াম জমা দিয়ে বিভিন্ন হাসপাতালে 50,000 টাকার স্বাস্থ্যসেবা নিতে পারবেন শিক্ষার্থীরা। এটিএন বাংলাকে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। রিপোর্ট করছেন মাহবুব কবির চপ্পল। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই বীমা চালুর দাবি করে আসছিল শিক্ষার্থীরা। অবশেষে দেশে প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা চালু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বীমার আওতায় প্রতি বছর 270 টাকা প্রিমিয়াম জমা দিয়ে চুক্তিবদ্ধ হাসপাতালে বিভিন্ন সুবিধা পাবেন শিক্ষার্থীরা। হাসপাতালে ভর্তি হলে প্রতিদিন 5,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা বীমা সুবিধা বা ডিসকাউন্ট পাবেন। বহির্বিভাগে পরীক্ষা নিরীক্ষা ব্যয়ে ছাড় পাবেন সর্বোচ্চ 10,000 টাকা। প্রেসক্রিপশন প্রতি ছাড় 500 টাকা। প্রতীকী হলেও কিছু প্রিমিয়াম দেবে, সে অন্ততপক্ষে এই ধারণাটি করতে পারবে যে একটি প্রিমিয়াম দিতে হয়, স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে হয়, এটি তার জন্য একটি শিক্ষা। সব বর্ষের শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারবেন। র্যাঙ্কিং সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতেই এমন উদ্যোগ বললেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মকর্তা, কর্মচারীরা স্বাস্থ্য বীমার আওতায় আছে। তো আমাদের সকল শিক্ষার্থীকে যখন আমরা স্বাস্থ্য বীমার আওতায় আনতে পারবো, তো সেটিও বিশ্ববিদ্যালয়ের জন্য, জাতির জন্য একটি অর্জন হবে এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থান আর উন্নয়ন ঘটবে। সে যখন গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে যাবে, দেশ এবং জাতি পরিচালনায় যখন দায়িত্ব গ্রহণ করবে, তখন সে সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি যেভাবে যত্নশীল, সমাজ জাতির স্বাস্থ্যের জন্য সে তত যত্নশীল হবে। তবে কোনো শিক্ষার্থীর বয়স 28 বছর পার হলে বা ছাত্রত্ব হারালে বীমা সুবিধা বাতিল হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। ভক্তদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে মন্দিরের পরিবেশ। শঙ্খধ্বনিতে চলছে অঞ্জলি আর দেবীর আরাধনা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। চক্ষুদানে দেবীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা, এর সাথে চলছে নানা আয়োজনে আরাধনা। রাজধানীর মন্দিরগুলো মুখরিত ভক্তদের আনাগোনায়। সপ্তমী লগ্নে মন্ত্র উচ্চারণে ধূপ প্রদীপে ফুল বেলপাতায় অঞ্জলি অর্পণ করে প্রণাম মন্ত্রে দেবীর কৃপা লাভের চেষ্টা করছেন তারা। একটা প্রদীপ থেকে যখন আরেকটা প্রদীপ জ্বালানো হয় তখন তো প্রথম প্রদীপটা নিভে যায়। আমাদের অন্তরে যে প্রাণের প্রদীপ নিত্য জ্বলছে তা দিয়ে মায়ের মূর্তিতে প্রাণবন্ত করে তুলব। এভাবে যখন বিশ্বব্যাপী প্রাণ সম্পর্কে দ্বিতীয় স্তরে আমরা সচেতন হই, তখনই মহাসপ্তমী তিথিতে সেই সকল প্রাণকে ঘনীভূত করে মূর্তিতে প্রতিষ্ঠিত দেওয়া হয়। ঢাক কাসর শঙ্খধ্বনিত উৎসব মুখর পূজা মণ্ডপ। দেবী দুর্গার কাছে মঙ্গল প্রার্থনায় নিবেদিত ভক্তরা। আমার জন্য পূজাটা হচ্ছে 365 দিন একটা অপেক্ষা, কারণ আমরা এই দিনটির জন্য 365 দিন অপেক্ষা করে থাকি। এখন একটা উৎসব মুখর দিন, যেখানে আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দুর্গাপূজা অংশগ্রহণ করি। মা দুর্গা হচ্ছে শক্তির দেবী। আমরা এই প্রার্থনাই করতে এখানে এসেছি, যেন মা দুর্গা আমাদেরকে শক্তি দেন, যেন আমরা এই পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি। সামনের বছর যেন এই করোনা মহামারী চলে যায়, আর যেন করোনা না থাকে, আমরা যেন সবাই মিলেমিশে পূজা করতে পারি আবার আগের মতন। দেবী দুর্গার কাছে যেভাবে পরাজিত হয় অসুর শক্তি, সেইভাবেই যেন বারবার বিনাশ হয় ধরনের সকল অশুভ শক্তি, সেই প্রার্থনাই এখন মন্দিরে মন্দিরে। ঢাক ঢোল শঙ্খধ্বনিতে মুখরিত মন্দিরগুলো। সপ্তমীতে দেবীর চক্ষুদানের পরে পূজা আরাধনার মাধ্যমে হল দেবীর প্রাণ প্রতিষ্ঠা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ল্যাবরেটরি ভবন নির্মাণ উদ্বোধনকালে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে এসব অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। যশোর পলিটেকনিকে 6 তলার এই ভবন নির্মাণ করে দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান জাহিদি ফাউন্ডেশন। এতে ব্যয় হবে 6.5 কোটি টাকা।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সিন্ডিকেট করে কৃত্রিমভাবে খাদ্যদ্রব্য, নিত্যপণ্য এবং এলপিজি গ্যাসের দাম বাড়ানোর দায়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানায়। এ সময় বক্তারা বলেন, সিন্ডিকেটের হাতে জনগণ জিম্মি হয়ে পড়েছে, ফলে নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। ভারতের কলকাতায় জমে উঠেছে শারদীয় দুর্গাপূজা। নিয়ন আলোর ঝলকানিতে মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। করোনা মহামারীর কারণে গতবার পূজায় ভক্ত শরণার্থীদের উপস্থিতি কম হলেও এবার পরিস্থিতি ভিন্ন। তবে আয়োজকরা জানিয়েছেন, পূজা মণ্ডপে প্রবেশের স্বাস্থ্যবিধি মানতে আগের তুলনায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাই প্রতিবারের মতো এবারও আগে পাশ নিয়ে নির্ধারিত সময়ে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে যাওয়ার অনুরোধ করা হয়েছে। তবে অনেকেই নিয়ম না মেনে বিভিন্ন স্থানে ভিড় করায় করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর কল্যাণে মা আসছেন, মার আশীর্বাদে যাতে আমরা এই ভয়ঙ্কর সময় থেকে বেরিয়ে যেতে পারি। আর আমাদের প্রতিবারই কোনো না কিছু আমরা করি। এবার যেরকম আছে ওই হুইল চেয়ার, যারা পায়ে চলতে পারে না, 7টা হুইল চেয়ার আমরা পেয়েছি, সেটা নভেম্বর মাসে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের যে কোভিড প্রোটোকল আছে, আমাদের প্রত্যেকটাই সেগুলোকে মেনে কাজ করা হচ্ছে। মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ হচ্ছে এবং পুরোপুরি ভ্যাকসিনেটেড যারা মেম্বার তারাই ভেতরে ঢুকতে পারছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন সহ অন্তত 6টি স্থানে হাজারের বেশি দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। এর আগে তিনি রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের নামে 3.5% জমি নিজ অর্থে কিনে তা হস্তান্তর করেন। পরে রামগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ডক্টর আনোয়ার হোসেন খান। বিদেশের বাজারে বর্তমানে মেডিকেল পিপির মতো বেশ কিছু টেকনিক্যাল টেক্সটাইলের চাহিদা রয়েছে। টেক্সটাইল সেক্টরে ইতোমধ্যে অবকাঠামোগত সুবিধা থাকায় এই সুযোগটি নিতে পারে বাংলাদেশ। আর এজন্য বিদেশি বায়ারদের সাথে আরও যোগাযোগ বাড়াতে হবে। প্রয়োজন টেক্সটাইল সেক্টরে সরকারের পৃষ্ঠপোষকতাও। টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিজিএমই এর সভাপতি ফারুক হোসেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি সহ বিভিন্ন টেক্সটাইল মালিক এতে আলোচনায় অংশ নেন। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে। প্রধান মূল্য সূচক DSEX 31 পয়েন্ট কমে ৭,৩১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সরিয়া সূচক 5 ও 30 সূচক 7 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় ১,৮৬৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৪৪টি ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া ৩০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৩টি, কমেছে ২০৬টি ও অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। এবার পার্টেক্স খেলার খবর। সাফ ফুটবলের ফাইনালে ওঠার মিশনে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই জামাল ভুঁইয়াদের। নেপালকে হারাতে পারলে ২০০৯ সালের পর প্রথমবারের মতো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড পেরিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে নেপালের। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট।
সাব চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে অগ্নি পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে। সাফে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপালিজরা। এ ম্যাচে নেপালকে হারাতে পারলেই 18 বছর পর ফাইনাল খেলবে লাল সবুজের দল। 2005 সালে সাফে নেপালকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা 3 সাফে তাদের কাছে হেরেছে লাল সবুজের দল। তবে এ ম্যাচ জিতে ইতিহাস রচনা করতে আশাবাদী অধিনায়ক জামাল ভুঁইয়া। আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে। সবাই জানে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। দলের প্রধান কোচ অস্কার ব্রুজনও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি জানান, নেপাল বেশ শক্তিশালী দল এবং এই টুর্নামেন্টে তারা সেটা প্রমাণ করেছে। কিন্তু বাংলাদেশেরও সামর্থ্য আছে নেপালকে হারানোর। নেপালের বিপক্ষে 90 মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারবো এবং আশা করছি আগামীকাল আমাদের জন্য হবে সুন্দর একটি দিন। সাব চ্যাম্পিয়নশিপের চলতি আসরে একটি জয়, একটি ড্র এবং একটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। নর্থ মেসিডোনিয়াকে 4-0 গোলে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে 2022 সালের কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে জার্মানি। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধের 5 মিনিটের মাথায় জার্মানিকে লিড পাইয়ে দেন কেই হার্ভার্ডস। পুরো খেলায় আধিপত্য দেখানো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যবধান বাড়ায় 70 মিনিটে। টিমো ওয়ার্নার 3 মিনিটের মধ্যে 2 গোল করে দলকে 3-0 এগিয়ে নেন। এরপর জামাল মুসিয়ালা জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান 83 মিনিটে। হান্স ফ্লিকের দেশ এ নিয়ে 20 বার বিশ্বকাপে জায়গা করে নিল। টি-20 বিশ্বকাপের আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচেও থাকছেন না বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে পিঠের ব্যথার কারণে তাকে বিশ্রামে রাখা হচ্ছে। এর আগে শুক্রবার ওমান একাদশের বিপক্ষে জেতা ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলে মোস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন দলের সাথে। আজকের ম্যাচে বল হাতে নামতে পারেন তিনি। এরপর 14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিকরা। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আবুধাবিতে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চলতি সপ্তাহেই শুরু হবে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছর কারাদণ্ড। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া, থাকতে হতে পারে বেশ কয়েকদিন। ডিবি কার্যালয়ে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশের মুখোমুখি করা হতে পারে ভুয়া অতিরিক্ত সচিব কাদেরের। এবং 2 বছর বন্ধ থাকার পর ড্রাইভিং লাইসেন্স সরবরাহ শুরু, এসএমএস ছাড়া ভিড় না করার অনুরোধ বিআরটি এর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।